নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রবিবার দিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে যুবসাথী প্রকল্পের যে ঘোষণা হয়েছে বাজেটে, সে রবিবার থেকে তার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। মানে বেকার যুবক যুবতী যারা, তারা 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, তারা ভাতার জন্য 1,500 টাকা প্রতি মাসে ভাতার জন্য তারা নাম রেজিস্ট্রেশন করবে। তার ফর্ম তোলা, সে লাইন বা ভিড় যাই বলুন, বিভিন্ন শিবিরে সারা রাজ্য জুড়ে। তো সেইটা শুরু হওয়ার পর থেকেই রবিবার সোমবার জুড়ে হচ্ছে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, তারা তো বটেই, তাদের বিশেষ করে তাদের চেলা চামুন্ডারা ফাটিয়ে দিচ্ছে একেবারে সমাজ মাধ্যমে। বেকার যুবকদের চাকরি দিতে পারছে না, বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের একটা নেগেটিভ প্রচার লাগাতার তারা করে যাচ্ছে। তো যেটা হলো যে, আমি যে কারণে বলতে চাইছি বা আজকের ভিডিওটা, যে আমি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের কাছে একটা কথা বলতে চাই, যে আপনাদের যদি দম থাকে বা ধক থাকে, একটু জোর গলায় বলুন, প্রেসকে ডেকেই বলুন যে আমরা যদি ক্ষমতায় আসি, বিজেপি বাংলায় যদি ক্ষমতায় আসে, সব ভাতা আমরা বন্ধ করে দেব, কোনো ভাতা আমরা দেব না। তার বিনিময় আমরা চাকরির ব্যবস্থা করব, সরকারি চাকরির ব্যবস্থা করব, এবং যতটা সম্ভব পারা যায়। এইটা একটু বলে দেখুন তো ভোটের আগে, যে আমরা ভাতা টাতা সব বন্ধ করে দেবো। ভাতা দান খয়রাতি এগুলো যে বাজে খরচ সরকারের, এই করে টাকা ড্রেনেজ হয়ে যায়। সরকার কোনো কারখানা বা অন্য কোনো চাকরি বাকরি সুযোগ তারা করতে পারে না, কর্মসংস্থানের প্রতিবন্ধকতা। এবং আমাদের ক্ষমতায় আনুন, আমরা সব ভাতা বন্ধ করে দেবো। এইটা আপনাদের দম থাকলে একটু বলুন, এবং বলুন যে আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, যে রাজ্যগুলোতে মহিলাদের বিভিন্ন যোজনায় টাকা দেওয়া হচ্ছে, 4-5টি রাজ্যে, দিল্লিতে দেওয়া হবে বলেছিল, কিন্তু দিল্লিতে 1 বছর অতিক্রান্ত, ভোটটা নেওয়া হয়ে গেছে, সরকার গড়া হয়ে গেছে, এখনো দেওয়া হয়নি। মহিলাদের 2,500 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। দিল্লি বাদ দিন, বাকি যেখানে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা বা বিহার সদ্য যেখানে নির্বাচন হয়েছে, এইসব জায়গায় ভাতা দেওয়াটা বিজেপি অন্যায় করছে, ভুল করছে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলবো যে এই ভাতাটা বন্ধ করে দিন, এই খয়রাতি বন্ধ করে দিন। একটু দম থাকলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের একটু জোর গলায় বলুন যে আমরা এবার যে আমাদের সংকল্পপত্র ঘোষণা করবো, তাতে পরিষ্কার লিখবো যে বাংলায় ক্ষমতা আসলে আমরা সব ভাতা বন্ধ করে দেবো, বিনিময় সেই টাকাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। একটু জোর গলায় বলুন। এটা কিন্তু বিজেপি নেতারা বলতে পারছেন না। এখানে আমি বিজেপি নেতাদের যে সব চেলাচামুন্ডারা গত 2 দিন ধরে ফাটিয়ে যাচ্ছেন, যে বেকারদের লাইনে দাঁড় করে দেওয়া হয়েছে, শিক্ষিত বেকারদের লাইনে দাঁড় করে দেওয়া হয়েছে, 1,500 টাকায় তাদের জীবনের মূল্য, এইসব যারা বলছেন তাদেরকে আমি একটু বলতে চাই, এবং প্লাস তাদেরকে এটাও বলতে চাই যে আপনারা শুভেন্দু অধিকারীকে বলুন, শুভেন্দু অধিকারীকে সমালোচনা করে বলুন যে শুভেন্দু অধিকারী, আপনি লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকা ক্ষমতা আসলে 3,000 টাকা দেবে বলেছিলেন, এটা আপনি ঘোরতর অন্যায় করেছেন, এটা আপনার বলা ঠিক হয়নি। শুভেন্দু অধিকারী যখন লক্ষ্মীর ভান্ডারে, আমরা ক্ষমতা আসলে লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকা দেব, আর বিজেপি শাসিত অন্য রাজ্য ভাতা দেওয়া হচ্ছে, এগুলো যখন বলছেন তখন সেটা খুব ভালো। বিজেপি শাসিত রাজ্যে যখন ভাতা দেওয়া হবে মহিলাদের, তখন সেটা ভালো। শুভেন্দু অধিকারী যখন ক্ষমতা আসলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হবে, তখন সেটা ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাতা দেবেন, তখন সেটা একেবারে খয়রাতি, সরকারের টাকা ড্রেনেজ, কোন রকম চাকরির ব্যবস্থা নয়, তার বিনিময়ে ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে, ভিক্ষা দিয়ে ভোট কিনতে চাইছে। তখন সেটা বলবেন, এটা তো দুটো তো একসঙ্গে চলতে পারে না ভাই। পরিষ্কার কথা, যেসব যারা সমাজ মাধ্যমে ইউটিউবে ফাটিয়ে দিচ্ছেন গত 2 দিন ধরে, তাদেরকে আমি এই কথাটা একটু বলি যে আপনারা এইটা করুন, যে বিজেপি যে রাজ্যে মহিলাদের টাকা দিচ্ছে সেটা অন্যায় করছে। শুভেন্দু অধিকারী যেটা বলেছে 3,000 টাকা ক্ষমতা আসলে দেবে, সেটা অন্যায় করছে। এবং বিজেপি নেতাদের বলা উচিত যে আমরা ক্ষমতা আসলে আমরা সমস্ত ভাতা বন্ধ করে দেবো, তার বিনিময় আমরা কর্মসংস্থানের পথ দেখাবো। এটা একটু বলে দেখুন তো। বলা সাহস হবে না, কারণ আপনারা জানেন সিপিএম যেমন কিছু বলছে না, বিশেষ কিছু বলছে না, কারণ সিপিএম 78 সালে ক্ষমতায় এসে সিপিএম বেকার ভাতা চালু করেছিল। সিপিএম তখন খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছিল, যে রাষ্ট্রের কর্তব্য বেকারদের চাকরি দেওয়া,
আমরা যখন সেই বেকারদের চাকরি দিতে পারছি না, তাই রাষ্ট্রের পক্ষ থেকে, মানে অঙ্গরাজ্যে ক্ষমতা থাকলেও অঙ্গরাজ্য তো ভারত রাষ্ট্রের মধ্যেই, আমরা তাই বেকারদের একটা সাম্মানিক স্বীকৃতি হিসাবে এই ভাতাটা দিচ্ছি। তোমাকে তো চাকরি দিতে পারছি না এই মোমেন্টে, তোমাকে এই ভাতাটা দিচ্ছি, তুমি এই ভাতাটা নাও এবং তুমি চাকরির জন্য চেষ্টা করবে। তার জন্য কিছু পোস্টাল অর্ডার লাগে, তখন যেগুলো লাগতো ওই চাকরির পরীক্ষায় বসতে গেলে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, সেই পোস্টাল অর্ডারের খরচটা তুমি মেটাতে পারবে। তুমি যেখানে ট্রেনে বাসে করে যাবে সেই খরচটা তুমি দিতে পারবে। তো এই জন্য তোমাকে হচ্ছে তোমার সবকিছুতে পরিবারের বা অভিভাবকদের কাছে হাত পাততে হবে না, এই জন্য তোমাকে সাংমানিক অর্থ হিসাবে এটা দিচ্ছি। একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে যারা বেকার যুবক যুবতীরা তারা অনেকে চাকরির চেষ্টা করে, তার জন্য কিছু বই পুস্তক কেনেন, একটু ইন্টারভিউ দিতে গেলে একটু জামা কাপড় লাগে, সবকিছু তাদের বাস ভাড়া লাগে, ট্রেন ভাড়া লাগে, সবকিছুতে বাবা মার কাছে তাদের হাত পাততে হয়। আমি তাদেরকে সেই রিলিফটা দেওয়ার জন্য হচ্ছে আমি এটা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলবেন। সিপিএম যখন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে সিপিএম সমালোচনা করবে, কেরলে যখন 1000 টাকা নারী সুরক্ষা যোজনায় দেওয়া হবে তখন বলবে বিকল্প অর্থনীতি, মহিলাদের কর্মসংস্থান, এসব নানান রকম হচ্ছে কথাবার্তা বলবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলবেন যে বেকারদের সাময়িক একটু সুরাহা দেওয়ার জন্য আমরা করছি, যে তারা সবকিছুতে হাত পাততে হয় তারা যতক্ষণ না চাকরি বাকরি পাচ্ছে। কিন্তু আমি এও জানি, আমি সমাজ মাধ্যমে আগে যেটা পোস্ট দেখছিলাম তাতে একজন লিখেছে যে এই ফর্ম ফিল আপ থেকেই বোঝা যাবে পশ্চিমবাংলার শিক্ষিত বেকার কত, অমুক তমুক, মানে মাধ্যমিক থেকে যেহেতু দেওয়া হবে, এলিজিবিলিটিটা মাধ্যমিক পাস করা হয়েছে, তাই মাধ্যমিক থেকে এম এ বিএ যে যেরকম ক্রাইটেরিয়া আছে সে অ্যাপ্লাই করতে পারে। তাতে শিক্ষিত বেকারের সংখ্যা কতটা জানা যাবে। তো আমি সেখানে একটা কমেন্ট করেছিলাম, আমি লিখেছিলাম যে আমার পরিচিত একজন যে একটি বেসরকারি সংস্থায় কাজ করে, আমি যে সোমবারই তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি বলেছিলাম যে কিরে অ্যাপ্লাই করেছি, বললে হ্যাঁ দাদা করে দিয়েছি। সে একটি বেসরকারি সংস্থায় কাজ করে, সে প্রভিডেন্ট ফান্ড পায়, তার ইএসআই আছে, তা সত্ত্বেও সে ফর্মটা তুলেছে। সে বলছে দাদা বলে দিয়েছে তো যে অন্য কোনো সরকারি অন্য কোনো প্রজেক্ট থেকে যদি আমি টাকা না পাই তাহলে আমি অ্যাপ্লাই করতে পারি, তাই আমি করে দিয়েছি। আমি জানি বহু বেসরকারি সংস্থায় কাজ করে, প্রভিডেন্ট ফান্ড আছে, এরকম সংস্থায় কাজ করে, একেবারে অসংগঠিত নয়, এবং হচ্ছে বেসরকারি সংস্থায় থোক টাকা স্যালারি পায়, সেরকম বহু সবাই হচ্ছে গিয়ে নাম লেখাচ্ছে। তো আমি লিখেছিলাম যে এটা থেকে প্রকৃত কত বেকার হয়েছে সেটা চিহ্নিত করা যাবে না, কারণ যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াতে অনেকেই যারা চাকরি বাকরি করে, হয়তো কম বেশি যারা স্যালারি পায়, তারা হচ্ছে এটাতে অ্যাপ্লাই করে দেবে এবং সে টাকাটা পাবে, তার মনে হবে যে আরো কিছুটা বাড়তি রোজগার পেলাম। এখন বিষয় হচ্ছে যে এরকম একটা জায়গায় আমি বাজেট যখন হয়েছিল, আমি সে কারণে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন চালে শুভেন্দুর অধিকারীরা হচ্ছে দিশাহারা হয়ে গেছে। যেদিনকে রাজ্য বাজেট হয়েছিল 5 তারিখে, তারপরে আমি একটা ভিডিও করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার নয়, হচ্ছে এই যুবসাথী প্রকল্পই শুভেন্দুদের ঘুম কেড়ে নিয়েছে। কেন করেছিলাম, আমি বিজেপি নেতা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল যে আসলে ব্যাপারটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার যখন ঘোষণা হলো 2021 সালে, তারপরে আমরা ক্ষমতায় আসিনি, 77টা আসন পেয়েছি, কিন্তু তখনও 2021 সালে আমরা 38% ভোট পেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার হচ্ছে আসলে টাকা দেওয়া হবে ঘোষণা করার পরে, এবং লোকসভা ভোটে যখন আমরা লড়েছি তখন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়ে গেছে। তো তারপরে মানে দেওয়া শুরু হয়ে গেছে, 21 সালে দেওয়া হয়েছে, 22 সালে দেওয়া হয়েছে, 23 সালে দেওয়া হয়েছে, 24 সালে ভোট পর্যন্ত দেওয়া হয়েছে, তার আগে 500 টাকা বাড়ানো হয়েছিল, লোকসভা ভোটের আগে 500 থেকে 1000 করা হয়েছিল। তারপর আমরা হচ্ছে 38% ভোট পেয়েছি। যদিও কেন্দ্রের দিল্লি সরকারের ভোট ছিল, রাজ্য সরকার রাজ্য বিধানসভার ভোট আর লোকসভা ভোটের কিছু ইস্যু ভিত্তিক ফারাক থাকে, তা সত্ত্বেও আমরা 38% ভোট পেয়েছি। তো লক্ষ্মীর ভান্ডার আমাদের কাছে থ্রেট নয়, থ্রেট হচ্ছে এই যে যুবসাথী প্রকল্পে যেটা ঘোষণা করা হয়েছে, এটা আমাদের কাছে বড় থ্রেট হয়ে গেল। কারণ হচ্ছে প্রতিটা যে অসংগঠিত সেক্টরে যারা কাজ করে তারা এবং যারা বেকার সব পক্ষই হচ্ছে এখানে অ্যাটেন্ড করবে এবং তারা এই ভাতাটা পাবে, এবং এই ভাতাটা পাওয়ার পরে এই ইয়াং জেনারেশনের ভোটটা কিন্তু আমাদের ঠেকানো মুশকিল হয়ে যাবে। তারা কিন্তু তাদের একটা বড় অংশের সমর্থন কিন্তু তৃণমূলের দিকে যাবে। যাদের সত্যি মাসে 1500 টাকা দরকার, যাদের হচ্ছে যারা 1500 টাকা পেলে হয়তো বাড়িতে কিছু সাহায্য করতে পারে, গ্রামগঞ্জে বহু ছেলে আছে, মফস্বল শহরে বহু ছেলে মেয়ে রয়েছে যারা মাসে 1500 টাকা পেলে অন্তত গার্জিয়ানের উপর তার চাপ পড়ে না তার দৈনন্দিন খরচ খরচাতে। এই ক্লাসের লোক, হয়তো শহরের অনেকে প্রয়োজন নেই, তারা তো বাড়তি 1500 টাকা পাবে, তারা তো বাড়ির আর্থিক পরিস্থিতি ভালো, বাবা মা হয়তো টাকা পয়সা দেয়, তাদের কাছে 1500 টাকাটা ব্যাপার না, হয়তো তারাও নেবে। কিন্তু গ্রামে গঞ্জে আছে, যা মফস্বল শহরে আছে, যাদের কাছে এই মাসে 1500 টাকাটা অনেক বড়, সেই বিজেপি নেতা বলছিলেন যে এই টাকাটা যখন চলে যাবে তাদের হাতে,
গেলে কিন্তু আমাদের কাছে একটা বিরাট থ্রেট হয়ে যাবে, কারণ এই অংশটা হচ্ছে তৃণমূলের দিকে ঝুঁকে যেতে পারে এবং যে তৃণমূলের ভোট বাক্স ভরাতে পারে, যেমন লক্ষ্মীর ভান্ডারে আমরা প্রমাণ পেয়েছি। তো সেই বিজেপি নেতার এটাই বক্তব্য যে আসলে আমরা যাই কিছু বলি না কেন, যাই কিছু প্রতিশ্রুতি দিই না কেন, মানুষ দিনের শেষে যেটা চায় সেটা হচ্ছে যে আমি কি পেলাম। কারণ হচ্ছে কেউ আর এখন কথা অনেক বুকনিবাজি, ওই প্রতিশ্রুতি এসবে আর ভোলে না। মানুষ চায় যে আমি শেষ পর্যন্ত দিনের শেষে সরকার আমাকে কি দিচ্ছে, আমি সরকারের কাছ থেকে কি পেলাম, সরকার আমাকে কতটা আর্থিক রিলিফ দিল, কি দিল না দিল, এইগুলো। কারণ হচ্ছে তাদের বক্তব্য যে সরকারি চাকরি করে একটা কম শতাংশের মানুষ, স্বাধীনতার পর থেকে সারা দেশ জুড়ে বলুন আর যে আমাদের যে রাজ্যগুলোতে বলুন, সরকারি চাকরি হচ্ছে কতগুলো সীমিত জায়গা। সরকারের যে দপ্তরগুলো আছে, সরকার চালাতে গেলে যে দপ্তরগুলো লাগে, যেখানে কর্মী সংখ্যা লাগে, সেই কর্মীটাই হচ্ছে সরকারের প্রয়োজন হয় এবং সেটাই হচ্ছে তারা চাকরি দিয়ে সেটাকে ফুলফিল করে, সেই দপ্তরগুলোকে ভর্তি করে। বহু রেলেও লক্ষ লক্ষ শূন্যপদ রয়ে গেছে, সরকার পূরণ করছে না। কিন্তু রাজ্য সরকার সাদা পুলিশে লোক লাগবে, পুলিশ রিটায়ার করবে, সেখানে লোক নিতে হবে, বা শিক্ষক রিটায়ার করলে লোক নিতে হবে, যেখানে বাল্ক রিক্রুটমেন্ট হয়। তো হচ্ছে সরকারি চাকরির জায়গাটা খুব সীমিত এবং অনেকেই হচ্ছে সরকারি চাকরি পাবো এই আশাতেই হচ্ছে সে বসে থাকে না। কারণ বেশিরভাগ যদি 10 জন লোক কাজ করে তো 2 জন সরকারি জায়গায় কাজ করে, 8 জনই বেসরকারি সংস্থায় কাজ করে। এটাই স্বাধীনতার পর থেকে হয়ে এসছে। আমাদের পরিবার, আমরা নিজেরা সবাই হচ্ছে বেসরকারি সংস্থায় কাজ করেছি সারা জীবন। আমাদের পরিবারের সিংহভাগ সদস্য হচ্ছে, বা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বেসরকারি সংস্থায় কাজ করেছি। তারা তাদের মতো পড়াশোনা করে তাদের যোগ্যতাতে যে চাকরি তিনি পেয়েছেন সেই চাকরি তারা করেছেন। তো বিজেপি নেতার সেই বক্তব্যতে বোঝা গেল যে আসলে কেন শুভেন্দু অধিকারীরাই গত 2-1 দিন ধরে এসব ব্যাপারে এই যুবসাথী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প যাই বলুন না কেন, এই নিয়ে এত হচ্ছে কোমর বেঁধে নেমেছেন, এত সমালোচনা করছেন, বা যে তাদের চেলাচামুন্ডারা সমাজ মাধ্যমে কেন এত রে করছেন, কেন এত ছিচিক্ষার অমুক তমুক তাচ্ছিল্য কটাক্ষ করছেন। আসল জায়গাটা হচ্ছে তারা বুঝতে পেরে গেছেন যে আঘাতটা কোথায়, ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে। যেদিনকে রাজ্য বাজেট হয়েছে, লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা বাড়িয়ে দিয়েছেন এবং পাশাপাশি এই যুবসাথী প্রকল্পে 1,500 টাকা ঘোষণা করে দিয়েছেন। এটার পরে হচ্ছে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। এখন গোহারা হাট ছাড়া আর কোনো রাস্তা নেই, এটাই বিজেপি বুঝে গেছে। কারণ এসআইআর করে লাভের লাভ কিছু হয়নি, উল্টে বুমেরাং হয়েছে। যা বাদ ফাদ গেছে তাতে বিজেপির বহু লোক ভোটার বাদ গেছে, মতুয়া সম্প্রদায় একটা বড় ভোটার বাদ চলে গেছে। বিজেপি নেতারা সেই নিয়ে চিন্তিত। প্লাস হচ্ছে এই বাজেটের, রাজ্য বাজেটের ধাক্কা এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 ঘোষণাতে বিজেপি কুপকাত। ওই জন্য শুভেন্দু অধিকারীরা এখন লম্পঝম্প করবেন মে মাস পর্যন্ত, মানে ভোট শেষ হওয়া পর্যন্ত। কিন্তু আলটিমেটলি খেলা কি হয়েছে তারা নিজেরাও এখন বুঝতে পারছেন, বিজেপি কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছেন। এখন দেখা যাক যে সত্যি সত্যি তারা কোনোভাবে কিছু সামাল দিতে পারেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।